আজকে যে নতুন চ্যাপ্টারটা শুরু করতে চলেছি তা হলো পর্যায় সারণী এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা। আজ অবধি 118টা মৌল আবিষ্কার হয়েছে, আর তার মধ্যে 98 নাম্বারস হচ্ছে ন্যাচারালি অকারিং, যারা প্রকৃতিতে পাওয়া যায়। এত যে মৌল, এগুলো কিন্তু একদিনে আবিষ্কার হয়নি। তাদের ভৌত রাসায়নিক ধর্ম তথা তাদের আণবিক গুরুত্ব এগুলো সমস্ত বিচার করে তারপরেই তাকে পৃথক একটি মৌল হিসেবে নামকরণ দেওয়া হয়েছে। এই মৌলগুলিকে শ্রেণীবিন্যাস করার এবং একটি সুনির্দিষ্ট তালিকাভুক্ত করার প্রয়াস বহুদিন ধরে চলে এসেছে। প্রথম যে প্রয়াসটা জানা যায় তা 1789 খ্রিস্টাব্দে বিজ্ঞানী লাভয়েশিয়ের করেছিলেন। তিনি তখনও অবধি আবিষ্কৃত যত মৌল সেগুলিকে ধাতু এবং অধাতু এই দুটি শ্রেণীতে ভাগ করেছিলেন। এরপর 1817 খ্রিস্টাব্দে জার্মান বিজ্ঞানী ডোবেরিনার একটি সূত্র আবিষ্কার করলেন। সেই সূত্র বলছে যে রাসায়নিকভাবে সদৃশ্য একই রকম এইরকম প্রতি 3টে মৌলের মাঝের মৌলটির পারমাণবিক গুরুত্ব মোটামুটিভাবে অন্য দুটি মৌলের পারমাণবিক গুরুত্বের গড় মানের সমান হয়। যেমন রাসায়নিকভাবে সদৃশ্য 3টি মৌল তিনি দেখালেন, লিথিয়াম, সোডিয়াম আর পটাশিয়াম। লিথিয়ামের পারমাণবিক গুরুত্ব 7, সোডিয়ামের 23 আর পটাশিয়ামের 39। 3টি মৌলের মাঝের মৌল সোডিয়াম, যার পারমাণবিক গুরুত্ব 7 + 39, অর্থাৎ লিথিয়াম আর ক্যালসিয়ামের যে পারমাণবিক গুরুত্বের গড় 7 + 39 / 2 = 23। সোডিয়ামের দেখা গেল পারমাণবিক গুরুত্ব সত্যই 23। এইরকমভাবে তিনি আরও 3টি শ্রেণীবিন্যাস করলেন। এই যে ডোবেরিনারের যে তালিকা, যাকে কিনা ডোবেরিনার্স ল অফ ট্রায়াড বলা হয়, সেটার দিকে একটু চোখ রাখব। এ হলো ডোবেরিনাস ল অফ ট্রায়াডস। এখানে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এদের রাসায়নিক ধর্ম যেহেতু একই রকম, তাই জন্যে এদেরকে একটি তালিকায় রাখা হয়েছে। 3টের দেখা গেল অ্যাটমিক মাস হচ্ছে বা পারমাণবিক গুরুত্ব 7, 23 এবং 39। এই 7 এবং 39-এর গড় মান দেখা গেল 23, যা কিনা মাঝের মৌলটির সমান। দ্বিতীয়, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন। ক্লোরিনের পারমাণবিক গুরুত্ব 35.5, ব্রোমিনের 80, আয়োডিনের 126.5। তো এই ক্লোরিন এবং আয়োডিনের যে গড় তা হলো 81। আর এখানে দেখা যাচ্ছে মাঝের মৌল ব্রোমিন, তারও পারমাণবিক গুরুত্ব 80। একই রকমভাবে ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম এবং বেরিয়াম, এদের ক্ষেত্রেও তাই। ক্যালসিয়াম এবং বেরিয়ামের গড় পারমাণবিক গুরুত্বের গড় হলো 88, আর মধ্যের মৌল স্ট্রনশিয়াম তার হলো 87। কিন্তু অচিরেই দেখা গেল যে ডোবেরিনারের এই ল অফ ট্রায়াডে প্রচুর সীমাবদ্ধতা আছে। প্রথমত, তিনি তখন অবধি আবিষ্কৃত সমস্ত মৌলকে এই ট্রায়াডের ল দিয়ে স্যাটিসফাই করতে পারলেন না। আর তার এই যে ল অফ ট্রায়াডে তিনি কেবল এই 9টি মৌল, যা তোমরা এক্ষুনি তালিকায় দেখলে, সেই 9টি মৌলকেই কেবল তিনি পর্যায় সারণীতে রাখতে পারলেন। তবু সেই আমলের হিসেবে এই
ডোবেরিনার্স ল অফ ট্রায়াডকে ভীষণভাবে গুরুত্ব দেওয়া হয়। এর দীর্ঘকাল পর 1866 খ্রিস্টাব্দে ব্রিটিশ বিজ্ঞানী জন নিউল্যান্ড তাঁর ল অফ অক্টেভের অবতারণা করলেন। তিনি বললেন যে মৌলগুলিকে যদি তাদের ইনক্রিজিং অ্যাটমিক ওয়েট হিসেবে সাজানো যায়, অর্থাৎ তাদের অ্যাটমিক পারমাণবিক গুরুত্বের ঊর্ধ্বক্রম অনুযায়ী যদি সাজানো হয়, তাহলে প্রতি 8 নম্বরে প্রথমটি ধর্ম পুনরাবৃত্ত হচ্ছে। প্রতি 8 নম্বরে যখন পুনরাবৃত্ত হয়, সে অনেকটা সরগমের মতন, অর্থাৎ সা রে গামা পাধানি, তারপরে আবার এলো সা। এই জন্য তিনি এর নাম দিলেন ল অফ অক্টেভ। কিন্তু এর প্রচুর সীমাবদ্ধতা দেখা গেল। প্রথমেই দেখা গেল যে এই যে ল অফ অক্টেভ, এটা কেবল ক্যালসিয়াম অবধি এলিমেন্টের মধ্যেই প্রযোজ্য। ক্যালসিয়ামের পরে যে এলিমেন্টগুলো, তার মধ্যে সেম প্রপার্টি একই রকম, যেটা আগের 8 নম্বরের আগের প্রথমের যে ধর্মের যে পুনরাবৃত্ততা, তা দেখা যায়নি। দ্বিতীয়, নিউল্যান্ড ভেবেছিলেন যে 56টা এলিমেন্টেই শেষ, কিন্তু ভবিষ্যতে যখন বাড়তে লাগলো, আরও মৌল আবিষ্কার হলো, তখন নিউল্যান্ডের ওই পর্যায় সারণীতে সেগুলোকে স্থান দেওয়া যাচ্ছিল না। আরেকটা ড্রব্যাক তার দেখা গেছিল, তা হলো এই নিউল্যান্ডের পর্যায় সারণীতে দুটো এলিমেন্টকে কখনো কখনো একটা খুপড়িতে অ্যাডজাস্ট করতে হয়েছে। আমরা নিউল্যান্ডের পর্যায় সারণীটাকে একবার দেখে নেব। এ হলো নিউল্যান্ডের পর্যায় সারণী। এখানে হাইড্রোজেন, লিথিয়াম এবং এইভাবে প্রতিটি মৌলকে এইরকম সারেগামা পাধানি, যেরকম বললাম, এরকম 7 নম্বরে রাখা হলো। আর তারপরে তিনি দেখাতে লাগলেন, এই দেখো, লিথিয়ামের যে ধর্ম, তা সোডিয়ামের ধর্মে পুনরাবৃত্ত হচ্ছে, তা আবার পটাশিয়ামের ধর্মে পুনরাবৃত্ত হচ্ছে। এবং এই যে এই তালিকা, এই যে 56টা মৌলের তালিকা, এখানে যেমন আমি বলছিলাম, এই যে ভার্টিক্যাল কলামে এর প্রথমে আছে কোবাল্ট আর নিকেল রাখা আছে, অথচ এদের তো আলাদা খুপড়ি পাওনা ছিল। এই সমস্ত লিমিটেশনের কারণে নিউল্যান্ডের ল অফ অক্টেভ এর দ্বারা বানানো যে পর্যায় সারণী, তাকেও বর্জন করা হলো। এরপর 1869-এ রাশিয়ান বিজ্ঞানী মেন্ডেলিভ তাঁর পর্যায় সূত্রের অবতারণা করলেন। তিনি বললেন যে মৌলগুলির ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো তাদের পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। তিনি সমস্ত মৌলের ভৌত রাসায়নিক ধর্ম, অর্থাৎ স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক, তাদের যৌগ, বিভিন্ন যৌগ, সেগুলোকে অ্যানালিসিস করে তিনি এই সূত্রটা আবিষ্কার করেছিলেন। তার আবিষ্কারের 1 বছর পরে জার্মান বিজ্ঞানী লোথার মেয়ার এই একই সূত্র বললেন যে পারমাণবিক ঘনত্ব, আয়তন, স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক ইত্যাদি পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। কিন্তু ততদিনে এই কথাগুলো যেহেতু মেন্ডেলিভ আগে বলে গেছেন, তাই লোথার মেয়ারের তত্ত্বকে স্বীকৃতি দেওয়া হলেও মেন্ডেলিভের কথাই বেশি গুরুত্ব পেল। আমরা মেন্ডেলিভের পর্যায় সূত্র, এবার পর্যায় সারণী যেটা তিনি বানিয়েছিলেন, তাকে একবার দেখে নেব। তোমার স্ক্রিনে যে পর্যায় সারণীটা ফুটে উঠেছে,
তা মোটামুটি মেন্ডেলিয়েফের পিরিয়ডিক লয়ের উপরে তৈরি করা। যদিও মেন্ডেলিফ যখন পর্যায় সারণী লিখেছিলেন সেই সময় মাত্র 63টা এলিমেন্ট আবিষ্কার হয়েছিল। এই পর্যায় সারণীতে সমস্ত মৌলকে সাজানোর আগে তিনি বহু পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। যেমন তিনি চেক করেছিলেন অ্যাটমিক মাস এবং তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মের মধ্যে কি সম্পর্ক আছে। রাসায়নিক ধর্ম পর্যালোচনা করার সময় তিনি প্রত্যেকটি মৌলের সঙ্গে অক্সিজেন এবং হাইড্রোজেনের কি বিক্রিয়া হচ্ছে সেটা লিপিবদ্ধ করেছিলেন। কারণ অক্সিজেন এবং হাইড্রোজেন এমন দুটি মৌল যারা কিনা বেশিরভাগ এলিমেন্টের সঙ্গে বিক্রিয়া করে। আর তিনি হাইড্রাইড এবং অক্সাইড যা কিনা একটা এলিমেন্ট তৈরি করে তাকে একটা বেসিক প্রপার্টি হিসেবে ধরেছিলেন এই ক্লাসিফিকেশন করার জন্যে। তারপরে এই 63টা এলিমেন্টকে তিনি এই পর্যায় সারণীতে স্থান দিলেন। এই মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিলকে যদি বর্ণনা করা হয় তাহলে দেখা যাবে যে এখানে 8টা উল্লম্ব কলম তিনি রেখেছিলেন, তাদের নাম দিয়েছিলেন গ্রুপ। আর ছিল 6টা হরাইজন্টাল, তাদের নাম ছিল পর্যায় বা পিরিয়ড। আর মেন্ডেলিফের সময় এই নোবেল গ্যাস কিন্তু আবিষ্কার হয়নি। এমনকি মেন্ডেলিফ যখন এই পর্যায় সারণী তৈরি করেছিলেন তখনও কিন্তু তার মধ্যে বহু মৌল আবিষ্কার হয়নি, কিন্তু তিনি ভবিষ্যৎবাণী করে গেছিলেন যে এই ধরনের একটা মৌল আসতে পারে, আবিষ্কার হলে তাকে এই জায়গায় বসাতে হবে। যেমন এই হিসেবে তিনি কিছু মৌলের নামকরণও করে গেছিলেন, যেমন একা বোরন, একা অ্যালুমিনিয়াম, একা সিলিকন, যেগুলোর পরে নাম হয়েছিল, একা বোরনের নাম হয়েছিল স্ক্যান্ডিয়াম, একা অ্যালুমিনিয়ামের নাম হলো গ্যালিয়াম, বা একা সিলিকনের নাম দেওয়া হলো জার্মেনিয়াম। কিন্তু এই মেন্ডেলিফের পর্যায় সূত্র বা পর্যায় সারণীয় নির্ভুল ছিল না। প্রথমেই যে গণ্ডগোলটা দেখা গেল তা হলো হাইড্রোজেনের পজিশন নিয়ে। হাইড্রোজেনকে কোথায় রাখা হবে? হাইড্রোজেন অ্যালকালি মেটালের সঙ্গেও বিক্রিয়া করছে, আবার অক্সিজেনের সঙ্গেও বিক্রিয়া করছে। তাই এর জন্যে কোনো পজিশন তিনি ঠিকঠাক করে উঠতে পারেননি, যদিও একে অ্যালকালি মেটালদের সঙ্গে একই গ্রুপে রেখেছিলেন। 2 নম্বরে এলো আইসোটোপ আবিষ্কারের পর আইসোটোপগুলিকে জায়গা দেওয়া গেল না। আইসোটোপ হলো সেই একই মৌলের যার পারমাণবিক ক্রমাঙ্ক একই কিন্তু ভর বিভিন্ন। সেটা হয় নিউট্রনের সংখ্যার তারতম্যের কারণে। তো আইসোটোপ আবিষ্কার করার পরে তিনি যেহেতু পারমাণবিক গুরুত্বের বিচারে এই পর্যায় সারণীকে সাজিয়েছিলেন, তাই আইসোটোপ আবিষ্কারের পরে পারমাণবিক গুরুত্ব যেহেতু ডিফারেন্ট কিন্তু তাদের ধর্ম একই, তাই এক ঘরেই তাদেরকে রাখতে হচ্ছিল। এরপর আরেকটি দেখা গেল, তা হলো অ্যাটমিক মাস কিন্তু নিয়মিতভাবে বাড়ে না, যেমন কিনা মেন্ডেলিফ আলোচনা করেছিলেন। এরপর 1913 সালে হেনরি মোসলে আধুনিক পর্যায় সূত্রের অবতারণা করলেন। তিনি মেন্ডেলিফের যে পর্যায় সূত্র তাকে সামান্য বদলে দিয়ে বললেন মৌলগুলির ভৌত এবং রাসায়নিক ধর্ম তাদের পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে পুনরাবৃত্ত হয় পর্যায়ক্রমে। অর্থাৎ মেন্ডেলিফ যে পারমাণবিক গুরুত্বের কথা বলেছিলেন, অ্যাটমিক মাসের কথা বলেছিলেন, ইনি বললেন না, অ্যাটমিক মাস নয়, দিস ইজ দ্য পরমাণু ক্রমাঙ্ক, যা কিনা নির্ভর করে পরমাণুর মধ্যে স্থিত ইলেকট্রনের সংখ্যার উপরে। এই ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি বা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই সমস্ত মৌলগুলোর যে ধর্ম, ভৌত এবং রাসায়নিক ধর্ম,
তা পুনরাবৃত্ত হয়। আমরা এবার তালিকায় চোখ রাখব, মডার্ন পিরিয়ডিক টেবিলের দিকে দেখব। এ হলো মডার্ন পিরিয়ডিক টেবিল। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই পর্যায় সারণীতে পর্যায়ের সংখ্যা হচ্ছে 7টা, 1 2 3 4 5 6 অ্যান্ড 7। এই 7টা পর্যায় অর্থাৎ হরাইজন্টাল লাইন 7খানা দেখতে পাচ্ছি। আর এগুলি অন্য, এগুলোর কথায় পরে আসব। আর এই গ্রুপের সংখ্যা হলো 18টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। 18টা গ্রুপ এবং 7টা পর্যায় নিয়ে হলো মোসলের আধুনিক পর্যায় সারণী, যাকে আমরা লং পিরিয়ডিক টেবিলও বলি। এখানে যে মেন্ডেলিয়েফের পর্যায় সারণীতে যে অসুবিধা হলো সেগুলো সমস্ত দূর হয়ে গেল। এই আধুনিক পর্যায় সারণীর কয়েকটা বৈশিষ্ট্যের কথা জেনে নিই। আধুনিক পর্যায় সারণীতে মোট 18টা গ্রুপ আছে এবং 7টি পর্যায় আছে। এছাড়া এই একই গ্রুপে থাকা সমস্ত মৌলের যোজ্যতা এক, তাদের আউটারমোস্ট সেলে ইলেকট্রন সংখ্যা অর্থাৎ ভ্যালেন্স ইলেকট্রন একই, আর এই গ্রুপের থাকা সমস্ত মৌল, একই গ্রুপে থাকা সমস্ত মৌলের রাসায়নিক ধর্ম একই হয়। ভৌত ধর্ম ধীরে ধীরে পরিবর্তিত হয়। ভৌত ধর্ম অর্থাৎ স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক ইত্যাদি ইত্যাদি। এখন এই যে মডার্ন পিরিয়ডিক টেবিল বা আধুনিক পর্যায় সারণী, যেটা দীর্ঘ পর্যায় সারণী, তার কিছু গ্রুপের বৈশিষ্ট্য এবং তার এলিমেন্টগুলোর বৈশিষ্ট্য আমরা এই টেবিল থেকে দেখতে পাবো। এখানে বিভিন্ন রং দিয়ে করা আছে। এই যে গ্রুপ 1 অর্থাৎ যে গ্রুপ 1, এই গ্রুপ 1কে বলা হয় ক্ষার ধাতু। এদের অক্সাইড এবং হাইড্রোক্সাইডের মধ্যে তীব্র ক্ষার ধর্ম আছে। সাধারণ অবস্থায় জলের সঙ্গে বিক্রিয়ায় এরা তীব্র ক্ষারকীয় প্রকৃতির হাইড্রোক্সাইড যৌগ হাইড্রোজেন তৈরি করে, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম, পটাশিয়াম কি করবে, পটাশিয়াম হাইড্রোক্সাইড, এবং এই লিথিয়াম তো অত্যন্ত তীব্র মাত্রায় ক্ষার। এরা প্রত্যেকেই হচ্ছে ক্ষার ধাতু। এছাড়া এবার আসি গ্রুপ 2তে। গ্রুপ 2তেও ক্ষার ধর্ম তো বর্তমান, কিন্তু এদেরকে বলা হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। মৌলের অক্সাইড হিসেবে এরা ভূত্বকে অবস্থান করে, আর এদের যে হাইড্রোক্সাইড, সেই হাইড্রোক্সাইডগুলো ক্ষারধর্মী হয়। এটা হলো গ্রুপ 2 এর কথা। এরপরে এই যে গ্রুপ 3 থেকে গ্রুপ 12 অবধি, এই যে বিশাল একটা এলাকা, এই এলাকায় এদেরকে বলা হয় সন্ধিগত মৌল। এরা পর্যায় সারণীর তীব্র ধনাত্মক এবং তড়িৎ ঋণাত্মক গ্রুপের মধ্যে অবস্থান করে, মানে না ধনাত্মক না ঋণাত্মক। বেশিরভাগ ক্ষেত্রে এরা কিন্তু পরিবর্তনশীল যোজ্যতা দেখায়। কপার, আয়রন, এগুলোর তোমরা জানো যে বিভিন্ন ধরনের 2-3টে যোজ্যতা দেখতে পাওয়া যায়। আসি গ্রুপ নাম্বার 17-এর কথায়। গ্রুপ নাম্বার 17 হচ্ছে হ্যালোজেন মৌল। হ্যালোজেন মানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। এই মৌলগুলিকে হ্যালোজেন শব্দ এই জন্যই এসছে কারণ এরা হচ্ছে সামুদ্রিক লবণ উৎপাদক। আর শেষ গ্রুপ 18। গ্রুপ 18 হচ্ছে যারা কিনা মেন্ডেলিয়েফের পর্যায় সারণীতে স্থান পায়নি, তারা হলো নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস। এখানে একটা জিনিস বলে রাখা উচিত যে জিঙ্ক, ক্যাডমিয়াম এবং হাইড্রাজিয়াম অর্থাৎ মার্কারি, এরা কিন্তু সন্ধিগত মৌল নয়। আমি আবার বলছি, জিঙ্ক, ক্যাডমিয়াম এবং মার্কারি এরা সন্ধিগত মৌল নয়, কারণ এরা কিন্তু ভালোভাবেই
ধাতুর ধর্ম প্রদর্শন করে। আজকের ক্লাস শেষ করার আগে পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান নিয়ে কয়েকটা কথা বলে নেওয়া যাক। পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান কিন্তু চিরকালই বিতর্কিত, কারণ এর ক্ষার ধাতুর সঙ্গেও যেমন সাদৃশ্য আছে, যেমন ক্ষার ধাতুর মতন এও একযোজী ক্যাটায়ন তৈরি করে, অক্সিজেনের সঙ্গে বিক্রিয়ায় মনোক্সাইড তৈরি করে। আবার ক্ষার ধাতুর মতন ধাতব কোনো ধর্ম এর মধ্যে দেখা যায় না। হাইড্রোজেন ধাতু যেগুলি সেগুলো এক পরমাণুওয়ালা, আর হাইড্রোজেন হলো দ্বিপরমাণু। আবার হ্যালোজেনের সঙ্গেও এর ধর্মের সাদৃশ্য দেখা যায়। হ্যালোজেনের মতন হাইড্রোজেনেরও যোজ্যতা এক, এটাও দ্বিপরমাণুক। আর হ্যালোজেনের মতন হাইড্রোজেনেও ধাতুর সঙ্গে বিক্রিয়ায় ধাতব অক্সাইড আর অধাতুর সঙ্গে বিক্রিয়ায় সমযোজী যৌগ তৈরি করে। তো এই সব কারণের জন্যে মেন্ডেলেভ একে দুষ্ট মৌল নাম দিয়েছিলেন। আর এর স্থান 1 নম্বর গ্রুপে এই জন্যই করা হয়েছে, কারণ এর বহির্কক্ষে একটি ইলেকট্রন আছে, এর যোজ্যতা একই। এর সঙ্গে আরও কিছু মৌলের কথা বলা উচিত, তা হলো ইউরেনিয়ামের পরের মৌলগুলি। উপরে 92 এর পরমাণু ক্রমাঙ্কের উপরে যাদের পরমাণু ক্রমাঙ্ক তাদেরকে তেজস্ক্রিয় মৌল বলা হয়, এবং তাদেরকে প্রাকৃতিকভাবে পাওয়া অসম্ভব প্রায়। এদের পরীক্ষাগারে কৃত্রিমভাবে প্রস্তুত করা হয়েছে। এর সঙ্গেই আমরা আজকের ক্লাস শেষ করব। এর পরের দিন পরের ক্লাসে আমরা আসব মৌলগুলির ধর্মের পর্যায়বৃত্তিতা নিয়ে।